নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। আপনাদের তিনজনকেই স্বাগত সংবাদ সম্প্রসারণে। মুন্সি ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কোনো উপলক্ষই আসলে সুসম্পর্ক বা পুরনো সম্পর্ককে ঝালিয়ে নেবার একটি বেশ ভালো সুযোগ তৈরি করে দেয়, ঠিক যেমনটি এখন আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত উপলক্ষে আমরা যে আয়োজন করেছি, সেই সময় বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ককে ঝালিয়ে নেবার সুযোগ তৈরি হয়েছে। আজকে এই মুহূর্তে বাংলাদেশে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অবস্থান করছেন এবং তিনি নিজেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বেশ আশাবাদী। এই দুই দেশের সম্পর্ক আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে আরো উন্নয়নের দাবিদার রাখে, বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই। যেটা আপনি বলছিলেন যে এই ধরনের বিভিন্ন উদযাপনের সময়গুলো আমাদের বন্ধুত্ব ঝালিয়ে নেবার বড় সুযোগ তৈরি করে, এবং সেটা তো হচ্ছে। আমরা দেখছি এর মধ্যেই অন্য আরেকটি দেশেরও রাষ্ট্রপতি এসে গেছেন। আজকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসছেন। তারপর আবার আরো আমাদের প্রতিবেশী দেশ থেকে আসবেন, ভারতের প্রধানমন্ত্রী আসবেন, অন্যান্যরা আসবেন, এবং বিভিন্ন দেশ থেকে আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন রকম তারা বাণী প্রেরণ করছেন, শুভেচ্ছা বাণী। এই সব কিছুই কিন্তু বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়ার বিভিন্ন রকমের প্রয়াস, এবং এগুলো আমরা মনে করি যে অত্যন্ত ভালো বিষয়। শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক অনেকগুলো মাত্রা আছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ, আমাদের দক্ষিণ এশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী আমাদের, এবং শ্রীলঙ্কার সাথে আমাদের নানান বিষয়ে সহযোগিতা রয়ে গেছে। শ্রীলঙ্কায় একমাত্র দেশ যার সাথে আমরা সত্যি সত্যি গুরুত্বের সাথে আমাদের কি বলা যায় এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে অনেক দূর আলোচনা এগিয়ে নিয়ে গেছি, এবং আমরা আশা করছিলাম যে এর মধ্যে এটা সই হয়ে যাবে, যদিও হয়নি এখনো। কিন্তু প্রায় 10 বছর ধরে এই এটা চলছে। অন্য কোনো দেশের সাথে এরকম গভীরভাবে কিন্তু আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা আগায়নি। তো সেই দিক থেকে বুঝতে হবে যে আমরা তাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ বড় গুরুত্ব দিয়ে থাকি। শ্রীলঙ্কা চা উৎপাদন করে, আমরাও চা উৎপাদন করি, সুতরাং চায়ের বাজার ভালো হলে সেটা আমাদের জন্য দুই দেশের জন্য মঙ্গল, একসাথে কাজ করতে পারি। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো দেশই বিদেশে শ্রম রপ্তানি করে থাকি আমরা। আমাদের দু দেশেরই অনেক লোক বিদেশে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সহযোগিতার সুযোগ আছে। আমাদের যারা প্রবাসী, যারা কাজ করে খাচ্ছেন বিভিন্ন দেশে, তাদের স্বার্থ রক্ষার্থে আমরা একসাথে কাজ করতে পারি, সেটা করছি আমরা। সেটার বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়ে গেছে। আর যেটা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা যদি গুরুত্বপূর্ণভাবে একসাথে কাজ করি, তাহলে এখানে যে আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ায় এক ধরনের বলতে গেলে থুবড়ে আছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় না, যেহেতু শ্রীলঙ্কা বিমস্টেকেরও সদস্য, সুতরাং আমরা এবং শ্রীলঙ্কা দুটোই বিমস্টেকের সদস্য, বিমস্টেকের কার্যক্রমেও আমরা একসাথে গুরুত্বপূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে পারি। আর তাছাড়া এখানে অনেক ক্ষেত্রে শ্রীলঙ্কার পোর্ট এবং শ্রীলঙ্কার যে নৌ চলাচল ব্যবস্থা, সেগুলো অনেক উন্নত। সেখান থেকে আমরা ইয়ে করতে পারি। তারা তো আমাদের ট্রানজিট পয়েন্ট হিসেবে কখনো কখনো ব্যবহৃত হয়। সিঙ্গাপুর বেশি ব্যবহার হয়, কিন্তু কলম্বো আমরা ব্যবহার করে থাকি। সেই দিকে আমাদের অনেক কিছু করার আছে। আর বে অফ বেঙ্গল, আমরা যে এখন নীল অর্থনীতির কথা বলছি, সেই নীল অর্থনীতিতে কিন্তু সহযোগিতার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। সেখানে শ্রীলঙ্কার সাথে আমাদের সহযোগিতা বাড়িয়ে নেওয়ার দুই দেশেরই উপকার হয় এমন কিছু সহযোগিতা করার বিশাল সুযোগ রয়ে গেছে। জি, বাংলাদেশ আসলে এই সুযোগ, এই সফরের মধ্য দিয়ে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এই সুযোগগুলোকে আমরা ঠিক কতটা কাজে লাগাতে পারবো, কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই সম্পর্কে শুনতে চাইবো জহিরুল আলম আপনার কাছ থেকে। এখানে অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ খুব সুন্দরভাবে বিষয়গুলো বর্ণনা করেছেন। আমরা প্রথমে স্বাগত জানাই এই হাই প্রোফাইল ভিজিট। শ্রীলঙ্কার নেতা এখানে এসেছেন। আমাদের 72 সাল থেকে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে, এবং নানা ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা সম্পর্ক আমরা বজায় রেখে চলেছি।
একটি বিষয়ে অবশ্যই আমরা আশা করব যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা খুবই জরুরি, ট্যারিফ এবং নন ট্যারিফ বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে রয়েছে, সেগুলোকে একটু স্মুথ করবে, একটু সহজ এবং সাবলীল করবে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়ে যায়। সেটা অনেক দূর এগিয়েছে, কিন্তু এখন চূড়ান্ত একটা পর্যায়ে হয়তো হবে বলে আশা করা যায়। আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তো অবশ্যই বিমস্টেক একটা গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র আছে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান ওশেন ড্রিম অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা আছি এবং এখানে আমরা এই পার্টনারিং করছি এবং সহযোগিতার সম্পর্ক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আমরা যে এই অঞ্চলটি কোভিড ঝুঁকির মধ্যে সারা বিশ্বই আছে এবং আমরাও কোভিড এর কারণে সাংঘাতিকভাবে আক্রান্ত। তো দুটো দেশ কিভাবে এই অতিমারীর সময়ে নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাটা আরেকটু বৃদ্ধি করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে আরেকটু, সেটি ঝালাই করার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমার মনে হয় যে দুজন শীর্ষ নেতা যখন একসঙ্গে বসেন তখন নিশ্চয়ই তারা নতুন নতুন ক্ষেত্র সহযোগিতার উন্মোচন করার সুযোগ পাবেন। একটি বিষয় মাঝে মধ্যে কিছু টেনশন হয়েছে আমাদের দুদেশের সম্পর্কে, ছোটখাটো, তেমন বড় কিছু নয়। যেমন ভিসা রিজিম নিয়ে একটা টেনশন হয়েছিল, সেগুলো সমাধান হয়ে গেছে। দুদেশের মধ্যে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন হচ্ছে। আমি মনে করি যে এই যে শ্রীলঙ্কান নেতা যে এখন ঢাকায় অবস্থান করছেন, অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে যে আলোচনা হবে, সেক্ষেত্রে আউটস্ট্যান্ডিং কিছু সমস্যার সমাধান আশা করা যায়। কিছু যেমন ফার্মাসিউটিক্যাল আছে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমাদের দুই দেশের ভালো সহযোগিতার সম্পর্ক। অ্যাপার্ট ফ্রম আপনার ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমরা আমাদের দুই দেশের অভিজ্ঞতা আরো বেশি কিভাবে বিনিময় করতে পারি এবং গ্লোবালি নিজেদের জনশক্তির বাজারকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। এগুলো সবকিছুই আসলে সম্ভাবনা এবং দুদেশ সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বন্ধু প্রতিম দেশ, এই বন্ধু প্রতিম দেশের মধ্যে সহযোগিতা আসলে একটা নতুন ক্ষেত্র রচনা করবে। তবে এই মুহূর্তে উনি যে বাংলাদেশে এসেছেন, এটি একটি বড় একটা জেস্চার। আমরা তাকে পেয়েছি এই সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে, এটা সবচেয়ে আনন্দের বিষয়। কোভিড ঝুঁকির মধ্যেও তিনি বাংলাদেশে এসেছেন এবং অনারেবল প্রাইম মিনিস্টারও কিন্তু এখন এই যে এই ভিভিআইপি গেস্টদেরকে নিজে সশরীরে গিয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। এটি সত্যি একটা মানে নতুন একটা দেখার মতো বিষয়। জি, এই একই বিষয়ে সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকেও শুনতে চাইবো যে বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্কের নতুন মাত্রা, ভিন্ন মাত্রা আসলে ভবিষ্যতের দিনগুলোতে কোন দিকে যাচ্ছে? চমৎকার করে দুজন কিন্তু চমৎকার আলোচনা করেছেন। আমি দু একটি কথা যোগ করি। আমি একটি তথ্য একটি করে উপস্থাপন করতে যাই দর্শকদের সামনে। যেই মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, তৎকালীন সরকার 1971-এর আমাদের মুক্তি সংগ্রামের দিনগুলোতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেখানেই আজকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মার্কিন কংগ্রেসের প্রস্তাব এসেছে বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তীর পক্ষে অভিনন্দন জানাবার জন্য। এটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অর্জন। এবং পারস্পরিক সম্পর্কের কথা দুইজন খুব চমৎকার করে বলেছেন এবং সম্পর্কের মধ্য দিয়ে যে আপনি এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথটা আমরা কিন্তু দেখতেও পাচ্ছি। আপনি দেখবেন 2019-20 অর্থ বছরে ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক যে সম্পর্ক এবং আমাদের যে দক্ষতা আমরা প্রমাণ করেছি যে 2018-19 অর্থ বছরে যে রপ্তানি করেছিলাম আমরা, তার চেয়ে 42.91% আমরা কিন্তু বৃদ্ধি করতে পেরেছি এবং এটা বড় অর্জন যে $1.25 বিলিয়ন যে আমরা রপ্তানি, এটা কিন্তু কম অর্জন নয়। শিক্ষার দিক দিয়ে শ্রীলঙ্কা অনেকখানি এগিয়ে, আমরা তাদের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আমি শ্রীলঙ্কা সফরে, কারণ পেশাগত কার্যে, কারণ আমি ব্যক্তিগতভাবে পেশাগতভাবে একজন ওষুধ শিল্পের সাথে যুক্ত, আমি একজন বাংলাদেশের সিনিয়র ফার্মাসিস্ট। আমি খুব ভালো করে জানি যে ওষুধ শিল্পের যে কথা জহুরুল আলম বললেন, সেখানে কিন্তু আমাদের বড় রকম একটা সুযোগ রয়েছে দুই দেশের ভিতরে। আমরা ওষুধ শিল্পে যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, আমরা এখন সম্পূর্ণরূপে নিজের ওষুধ নিজের উৎপাদন করছি তা না, আমরা হাইলি রেগুলেটেড মার্কেটেও কিন্তু ওষুধ রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছি এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাটা বড় একটা বিষয়। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের WTO এর যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির যে 49টি দেশের যে চৌহদ্দি ছিল, সেখানে বলা হয়েছিল 2016 সাল পর্যন্ত আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে সুযোগ সুবিধাগুলো পাবো
কিন্তু তার অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রী তার সৃজনশীল কূটনৈতিক দক্ষতা দিয়ে তিনি এটা 2033 সাল পর্যন্ত এটা বৃদ্ধি করেছেন। বাংলাদেশ এর মধ্যে অনেকগুলো ধাপ অতিক্রম করেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরেও আমরা কিন্তু সেই সুবিধাটা ভোগ করব। এখন ভারতে একটি প্যারাসিটামল কিনতে গেলে 4 রুপি লাগে, আমাদের এখানে প্যারাসিটামল এখনো 60 পয়সা আমাদের হিসেবে বলি। তার মানে কি এই সুবিধাগুলো আমরা কূটনৈতিক দক্ষতা দিয়ে কিন্তু আমরা কিন্তু প্রতিষ্ঠিত করেছি। শ্রীলঙ্কার সাথে আমাদের যে বিমস্টেকের যে সম্পর্কটি, সেই সম্পর্কটিকে আরো অগ্রগতি করার সুযোগ রয়েছে এবং এটার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদেরকে অনেক পথ দেখিয়ে দেয়। আমাদের বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি গত 1 বছর আমার জীবনের একটা বড় অর্জন যে আমি এই সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনের সাথে গভীরভাবে যুক্ত থাকতে পারছি। আমার স্বাধীনতার এই 50 বছরে আবার স্বাধীনতার যে সেই মহাবাণী এবং স্বাধীনতার সেই 7ই মার্চের যে ভাষণ, তারও সুবর্ণ জয়ন্তী। আমরা কিন্তু রজত জয়ন্তীর সময় 25 বছরের যে বাংলাদেশের স্বাধীনতার পূর্তির সময় আমরা কিন্তু কোনো অনুষ্ঠান করিনি, কোনো রকম আমাদের কোনো আয়োজন ছিল না। আপনারা খুব ভালো করে জানেন 96 সালে যখন আমাদের বাংলাদেশের যখন 26শে মার্চ এই সময়টাতে, তখন বিএনপি সরকার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা একটি কর্মসূচিও হাতে নেয়নি। পরবর্তীতে 23শে জুন যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন তারা কর্মসূচি হাতে নিয়েছিল। অনেকগুলো রাষ্ট্রীয় ব্যর্থতাও কিন্তু পিছন দিক দিয়ে রয়েছে। এই পরিসরে বিস্তৃত ব্যাখ্যা বা নাইবা করলাম। আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা খুব স্পষ্ট করে আজকেও বলেছেন যে আমাদের অনেকগুলো কাজের যেমন বাকি রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করবার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, সেই সোনার বাংলা যখন প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু জ্ঞাপন করা হবে। একদম আপনার সাথে একমত সুভাষ সিংহ রায়। নিশ্চয়ই আমরা আরো শুনবো, তবে মুন্সি ফয়েজ আহমদ আপনার কাছে আরেকটু শুনতে চাইবো। সেটি হচ্ছে, যেহেতু রাজাপাকসে নিজেই প্লেনে ওঠার আগে, বাংলাদেশ সফরের আগে তিনি টুইট করে, আমরা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে তিনি নিজেই টুইট করেছেন, তিনি নিজেই দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাহলে আমরা সত্যি সত্যি আগামীকাল 5টি সমঝোতা স্মারক সই হবারও কথা রয়েছে, আমরা একটি বাংলাদেশ শ্রীলঙ্কার নতুন দিগন্ত আসলে দেখতে পাচ্ছি কিনা? আপনি কতটা আশাবাদী? আমি খুবই আশাবাদী যে আমাদের সম্পর্ক বেশ দ্রুত এগিয়ে যাবে। এরপর থেকে এটা একটা নতুন শুরু বলতে পারি, আমরা সূচনা বলতে পারি। একটা জিনিস এখানে সুভাষ সিংহ বলেছেন যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সাথে সাথে আমার মনে হলো যে শ্রীলঙ্কায় কতগুলো জিনিস খুব দরকার, নিত্য প্রয়োজনীয়, শাক সবজি, পেঁয়াজ, আলু। তার মধ্যে কিছু জিনিস আমরা কিন্তু এখন খুব ভালো উৎপাদন করছি, আলু এবং শাকসবজি, এবং সেগুলো আমরা কিন্তু যদি চেষ্টা করি হয়তো শ্রীলঙ্কায় রপ্তানি করতে পারি। দেখতে হবে যে শ্রীলঙ্কার বাজার আমাদের জন্য যথেষ্ট লাভজনক কিনা, সেটা দেখার বিষয় আছে। কিন্তু এটা একটা কথা আমার মনে হলো। আর যে আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু সার্কের কথা আমরা কেউ স্পষ্ট করে উচ্চারণ করছি না। কিন্তু সার্ক জিনিসটা আমাদের ভুলে গেলে হবে না, সার্ককে জিয়ে রাখতে হবে, সার্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি যে সেই প্রচেষ্টার কথাও যদি আমাদের কালকের আলোচনায় উঠে আসে, তো আমি খুব খুশি হব, কারণ সেটা খুব প্রয়োজন। একসময় বাংলাদেশ সার্কের জন্য উদ্যোগ নিয়েছিল এবং সবাই আমরা বেশ উপকৃত হয়েছি সার্কের কারণে, কিন্তু এক জায়গায় এক পর্যায়ে এসে সার্ক থুবড়ে আছে। সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার কর্তব্য, এবং আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় যে দেশ ভারত, তার এখানে নেতৃত্ব নিয়ে এগিয়ে আসা উচিত সার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা আশা করব যে আমরা সবাই মিলে একসাথে কাজ করে সার্ককেও এগিয়ে নিয়ে যেতে পারবো। সেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি, আমরাও সেই আশাবাদ রেখে একটি বিরতিতে যেতে চাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য মুন্সি ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির। সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন আমাদের দুজন অতিথি, বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। এবারে করোনা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। জহিরুল আলম, আমরা দেখলাম আজকে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়ে গেল, বইমেলাও গতকাল উদ্বোধন করা হয়েছে, সেখানেও স্বাস্থ্যবিধি মেনে মেলায় দর্শনার্থীরা আজকে কতটা গিয়েছেন আপনারাই ভালো বলতে পারবেন। পর্যটন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড় যথারীতি আছে।
বিপরীত দিকে করোনার সংক্রমণও ঊর্ধ্বমুখী। উভয় সংকটের মধ্যে আছে। একদিকে আমরা বলছি জীবন জীবিকার তাগিদে সবকিছু তো আসলে বন্ধ করে রাখা যাবে না, তাই সবকিছুই স্বাভাবিক নিয়মেও চালাতে হবে, কিন্তু করোনার সংক্রমণও বাড়ছে। এই যে উভয় সংকটের মধ্যে আমরা আছি, এর মাঝখান থেকে আসলে সমাধানের কোনো পথ দেখতে পান কিনা? সমাধানের পথ তো আসলে আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু সাধারণভাবে যেটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সংক্রমণ ক্রম গ্রাফ ঊর্ধ্বমুখী। এটা তো প্রতিদিনই আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে, এবং এই ইঙ্গিত বেশ গত 15 দিন ধরে, 2 সপ্তাহ ধরে আমরা এই ইঙ্গিতটা পাচ্ছি। কাজেই ইঙ্গিতটা যখন আমরা পাচ্ছি, তখন সেই অনুযায়ী আমাদের কর্মপন্থা নির্ধারণ করা দরকার আছে এবং দরকার ছিল। আমার মনে হয় সেই জায়গার মধ্যে কিছুটা উদাসীনতা কাজ করছে। আমার মত উদাসীনতা এই অর্থে যে আমরা আমাদের জীবন জীবিকার সমন্বয় সাধন করতে হবে, কিন্তু যখন একটা নতুন ভেরিয়েন্ট বলেন বা স্ট্রেইন বলেন এসছে, এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের ভয়াবহতা বেশি, তাদের আইসিইউতে অনেক বেশি সংখ্যক রোগী পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময়ে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন ছিল। সেটি আমার মনে হয় যে এখনো নেওয়া হয়নি। এখনো জনজীবন স্বাভাবিক, এখনো জমায়েত হচ্ছে, এখনো পরীক্ষা হচ্ছে, এখনো পর্যটন হচ্ছে, এখনো মেলা বসছে। এখন কিছু করার নেই, এগুলো আমাদের করতে হবে, বা এগুলো আমাদের পূর্ব প্রস্তুতি ছিল বলে আমরা করছি। কিন্তু বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কথা যেটা আপনারা বললেন, প্রায় 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এই যে পরীক্ষার্থীরা, তারা কিন্তু এটা পরীক্ষা পিছিয়ে দেওয়া বা পোস্টপোন করার জন্য কিন্তু তারা দাবি করেছিলেন। সেটি আমার মনে হয় যে কেন করেননি বা করা যেত কিনা সেটা কর্তৃপক্ষ বা পাবলিক সার্ভিস কমিশন ভেবে দেখতে পারতেন। এমনকি এই বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিল। উচ্চ আদালতও কিন্তু পাবলিক সার্ভিস কমিশনকে এ বিষয়ে কিন্তু নোটিশ করেছে, তাদের মনোযোগ আকর্ষণ করেছে। কিন্তু কেন করা হয়নি সেটি আমার মনে হয় যে এখন একটু চিন্তা করবার বিষয় আছে, বা আমাদের সবকিছুই করতে হবে। কিন্তু পরিস্থিতিতে দেখেন, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিও কিন্তু এখন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সময় মতো খুলতে পারছে না বা সময় মতো খোলা হবে না। সেক্ষেত্রে অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আমার মনে হয় খুবই গভীরভাবে এবং সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে একটি দায়িত্বশীল যে আপনার ডিপার্টমেন্টই রয়েছেন, আপনার স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও কিন্তু আবেদন করা হয়েছিল যে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন আপনার পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়ার প্রয়োজন ছিল কিনা। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন তো এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, সেটাও ঠিক। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে যদি একটা সুনির্দিষ্ট গাইডলাইন পেত, তবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এক্ষেত্রে একটা পদক্ষেপ নিতে পারতো। সামগ্রিকভাবে আমি যেটা বলবো যে পরিস্থিতি আসলে খারাপের দিকে যাচ্ছে। 10% উপরে আজকেও কিন্তু আপনার ইনফেকশন রেট আমাদের অন্যান্য প্রতিবেশী দেশের ইনফেকশন রেট কিন্তু অনেক বেশি হাই। সুতরাং এক্ষেত্রে আর অবজ্ঞা করা বা অবহেলা করার কোনো সুযোগ নেই, উদাসীনতার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে প্রতিটি ক্ষেত্রে নতুন করে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে, হাসপাতালগুলোর অবস্থা বিবেচনা করে, এবং যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আইসিইউর বেড সংখ্যা বাড়ানোর কথা ছিল, কিন্তু যখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা কমে গিয়েছিল আপনার সংক্রমণের হার, সে কারণে দেখেন যে প্রস্তুতিটা একটু ঢেলে ঢালা হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে আইসিইউ বেড গুলো রয়েছে সেগুলো কিন্তু গত 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার যা ছিল 2 সপ্তাহ আগে তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু ইনফেকশনও ক্রমাগত ভাবে বাড়ছে। তো আমি মনে করি যে এখন খুবই সিরিয়াসলি নেওয়া দরকার, বিমানবন্দরে আরো টাইটেন করা দরকার, কোয়ারেন্টাইন গুলো আরো স্ট্রেংথেন করা দরকার, এবং ডিজিএইচএস কে আরো নতুন নতুন পদক্ষেপ নেওয়া দরকার। আপনি দেখেন যে আপনাদের খবরে আমি দেখলাম যে ইউরোপে প্যারিসে তারা স্ট্রং লকডাউন করেছে, অন্যান্য দেশগুলোতে লকডাউনের কাছে। আমরা লকডাউনের সিদ্ধান্ত হয়তো এখনই আসছে না, কিন্তু কিভাবে সমন্বয় করা যায় সেটি কিন্তু আমার কিভাবে আরো এই বিষয়গুলোকে সমন্বয় করা যায়। সুভাষ সিংহ রায়, আপনি এর সঙ্গে আরো কিছু যুক্ত করতে চাইবেন নিশ্চয়ই। না, আমার বিশেষজ্ঞের মত না দিলেও, যেহেতু আমি ওষুধ বিজ্ঞানের সাথে যুক্ত এবং আমি ওষুধ উৎপাদনের সাথে আমি দীর্ঘ 31-32 বছর যাবত যুক্ত, উৎপাদন এবং বিপণনের সাথে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগের থেকে বলছে যে মার্চ মাসটা খুবই সতর্কভাবে চলতে। তিনি 3 দফা নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন আপনি ভ্যাকসিন নেন আর না নেন, আপনাকে মাস্ক পরতেই হবে। আপনি যেখানে জনসমাগম আছে সেই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে, এবং কারণে অকারণে কেউ যেন কোথাও যেন
না বের হয়। এগুলো তিনি বারবার কিন্তু বলছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা ইতিহাস থেকে পাঠ করে জেনেছি 1972 সালের 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন, তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তার একটি বাক্য আমি এখানে উৎকলন করছি, যে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র। আর আদর্শ রাষ্ট্রের সবচেয়ে বড় গুণ থাকতে হবে, তার বড় উপাদান থাকতে হবে, যে প্রতিষ্ঠানগুলো যেন ঠিক মতো দাঁড়ায়। আমরা আসলেই কিন্তু বেশ দুর্ভাগায় দিক দিয়ে বলতে গেলে, আমাদের অনেক অর্জন আছে, আমাদের অনেক রকম এগিয়ে যাওয়ার আছে, আমাদের মাথাপিছু আয় অনেক বেড়েছে, কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলো কিন্তু সেভাবে দাঁড় করাতে পারিনি। এবং সেই রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। আমরা অনেক কিছু আরম্ভ করি, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার অনেক রকম অগ্রগতির জায়গাও আমি একটা না কয়েকটা কথা বলে যেতে পারবো। কিন্তু এটা যেমন ঠিক, আমাদের ভ্যাকসিন কার্যক্রমে আমরা সারা বিশ্বে একটা অনন্য মডেল হয়েছি, ভ্যাকসিন হিরো হয়েছে আমাদের প্রধানমন্ত্রী, এবারও তা প্রমাণ করেছেন। কিন্তু কেন জানি আমাদের কোনো সংকট না আসলে, কিংবা সংকটটা চলে যাওয়ার পর যে শিক্ষাটা থাকে, সেই শিক্ষাটা কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করে না। এর কথাগুলো মর্মে আমরা ধারণ করি না। আমরা যখন সুভাষ সিংহ রায় যখন মর্মে ধারণ করে না সাধারণ মানুষ, তখন তো নিশ্চয়ই কিছুটা কঠোর হবার পথ তো আরেকটা রয়েই গিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যে এখন কঠোর সিদ্ধান্তের সময় এসেছে। আপনার কাছে কি মনে হয়? আমি আপনাকে খুব স্পষ্ট করে বলি, আপনি বিজ্ঞানের সাথে আমাকে চলতে হবে, বিজ্ঞান আমাকে যা দেবে সেই কথাই নিয়ে আমার কিন্তু এগোতে হবে। আমরা বিজ্ঞান নিয়ে পথ চলেছি বলেই আমরা কিন্তু অনেকগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে আমাদের অগ্রগতি বাংলাদেশের ঈর্ষণীয় অগ্রগতি। কিন্তু মাঝখানে হঠাৎ করে আমরা যে ঢেরলা ভাব দেখলাম, এবং মান্যতার সংস্কৃতিতে কিন্তু আমরা বেশ পিছিয়ে আছি, এবং কোনো কিছু মানবো না, এবং কোনো কিছুতেই আমরা নিয়ম মতো চলবো না, এটা যেন আমাদের রক্তে মিশে গেছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা খুব লড়াকু জাতি, আমরা বীরের জাতি, আমরা প্রমাণ করেছি। কিন্তু আমাদের মধ্যে যে না মানার যে প্রবণতা, এটার জন্য আমাদেরকে মাঝে মাঝে কিন্তু কঠোর হওয়ার সময় থাকে। এই ক্ষেত্রে আমি বলবো, আগামী 3 সপ্তাহ আমরা যদি নিয়ম নীতি পরিপালন করতে পারি, আমরা যদি স্বাস্থ্যবিধি মানাতে পারি, মানুষকে সেই বাধ্যতার জায়গায় আনতে পারি, মান্যতার জায়গায় আনতে পারি, আপনি দেখবেন যে আমাদের পরিস্থিতির অনেক অগ্রগতি ঘটবে, অনেক উন্নত হবে। সেই জায়গাটায় আমাদের কাজ করবার আছে অন্তত আগামী 3 সপ্তাহটি। নিউ ভ্যারিয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বাংলা একাডেমিতে অমর একুশের বই মেলা, কারণ আমরা এবার গ্রন্থ মেলা বলি নাই, এবার থেকে শুরু হয়েছে অমর একুশের বই মেলা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিডিয়াতে সংযুক্ত হয়ে তিনি বলেছেন যে সেকেন্ড ওয়েভের পর থার্ড ওয়েভের কথাও কিন্তু শোনা যাচ্ছে। অতএব এ ব্যাপারে কিন্তু সকলকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বই পাঠ করতে বলেছেন, জ্ঞান চর্চা করতে বলেছেন, কিন্তু স্বাস্থ্যবিধির যেন সবসময় মানা হয়। যে কারণে বাংলা একাডেমির এইবার যে বই মেলার যে পরিচালনা কমিটি, আমি টানা 12 বছর যাবৎ এই পরিচালনা কমিটির একজন সদস্য, এবং আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে আমি বইমেলার সাথে আমার ছাত্র জীবন থেকে এ পর্যন্ত। এবার আমরা 15 লক্ষ বর্গফুটের এলাকা জুড়ে আমরা বইমেলা করেছি শুধু স্বাস্থ্যবিধি এইটা প্রতিপালন করবার জন্য। কিন্তু যেটি বলছিলেন যে মান্যতা সংস্কৃতি, সেটি যদি আসলে আমরা ঠিকমতো অনুসরণ না করি, তাহলে আমাদের সমস্ত অর্জনে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ঘুরে আসতে চাই, নিশ্চয়ই আমরা আরো শুনবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের। সুভাষ সিংহ রায়, আপনার কাছে এবারে আমাদের একটি প্রতিবেদন আমরা দেখিয়েছি, নিশ্চয়ই আপনিও দেখেছেন। সেটি হচ্ছে ভুয়া মামলাবাজ একজন ব্যক্তি, যার নেশা এবং পেশা দুটোই হচ্ছে যে এই ভুয়া মামলা করে মানুষকে বিব্রত করা, বিপদে ফেলা, ভোগান্তিতে ফেলা। এই যে ভুয়া মামলা করে বিচার ব্যবস্থাকে আরো বেশি জটিল এবং দীর্ঘায়িত করে ফেলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই সমস্ত মানে আবর্জনা এটা যখন জড়ো হয়ে আসে, এটা কিন্তু কম নয়, একটা দুইটা ধরা পড়ছে, কিন্তু এরকম মামলাবাজের সংখ্যা কিন্তু কম নয়, এবং এদের পিছনে কিন্তু শক্তিশালী মহলও কিন্তু কোনো কোনো সময় থাকে। তা না হলে এভাবে কিন্তু তার কার্যক্রম চালাতে পারে না। কিন্তু আপনি যখন প্রযুক্তির ব্যবহার ঠিক মতো করবেন, কিংবা আপনি যেন একটা যে কথা উল্লেখ করছিলাম যে প্রাতিষ্ঠানিকরণ করবেন। আমার ড্রাইভার আজকে বলছিলেন যে স্যার, আগে জন্ম নিবন্ধন যেভাবে করা যেত এখন সেভাবে করা যাচ্ছে না।
আগে গেলেই যা খুশি করা যেত। তা এই যে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যে কাজগুলো করতে পেরেছি, এটা যেমন অগ্রগতি, কিন্তু এই কাজের গতি বাড়াতে হবে। আপনি যত এই সিস্টেম ডেভেলপ করতে পারবেন, ততই দেখবেন যে এগুলো কিন্তু ঠিক হয়ে আসবে। আর বিচার ব্যবস্থাপনার ভিতরে নানান রকম অসঙ্গতি আছে, এবং এই যে ভুয়া মামলাবাজ, নিশ্চয়ই সে তো কোনো আইনজীবীদের সহায়তা এগুলো করেন, যারা আইনজীবীরা এই কাজগুলো করেন, কারণ আইনজীবীদেরকে বলা হয় অফিসার অফ দ্য কোর্ট। তাদেরও কিন্তু দায়িত্ব আছে, সে বাদী পক্ষের হোক আর বিবাদী পক্ষেরই হোক, সেই দায়িত্ব কিন্তু তাদের পালন করতে হবে। আপনি জেনে শুনে জেনে বুঝে একটা কাজ, অপকর্মকে আপনি সমর্থন দিবেন আপনার শুধুমাত্র অর্থ উপার্জনের কারণে, এটা ভালো কথা না। এইটাও কিন্তু খেয়াল রাখা দরকার। এবং আমাদের গণমাধ্যমে যারা আমরা আছি, আমরা সকলেই গণমাধ্যমের সাথে সংযুক্ত ব্যক্তি, আমরা তিনজন এখন ধরে কথা বলছি, আমাদেরও কোনো দায় দায়িত্ব রয়ে গেছে। আপনি দেখবেন রাত যত গভীর হয়, বাংলাদেশের থানাগুলোতে, সেই গ্রামে হোক, প্রত্যন্ত অঞ্চল হোক, ঢাকা শহরে হোক, এই সাংবাদিক নামে কিছু জটিল জাতীয় খারাপ মানুষ, তারা কিন্তু সব থানার মধ্যে ভিড় করেন, এবং এখান থেকেও তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। তা সেটাও কিন্তু একবার বিষয় আছে। আমরা গণমাধ্যম অনেক বিস্তৃত হয়েছে, আবার এই গণমাধ্যমের কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটা থানায় দেখা যাচ্ছে গড়ে 2টো করে প্রেস ক্লাব আছে। আমরা কিন্তু নিজেরাও কিন্তু আমরা সবসময় যদি সরকারের দোষ দিই কিংবা যদি নানান রকম সিস্টেমের দোষ দিই, তাও কিন্তু চলবে না। আমাদেরও দায়িত্ব রয়ে গেছে, সেই দায়িত্ব আমরা ঠিক মতো পালন করি না। একই পন্থী সাংবাদিকদের মধ্যে 2টো ভাগে ভাগ থাকে, একই পন্থী কয়েকটি ভাগে বিভক্ত থাকে, নানা রকম অসঙ্গতির জায়গা আমরা তৈরি করে রেখেছি। এইগুলোকে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে জহিরুল আলম আপনার কাছে জানতে চাইবো, এই যে যারা আসলে সুবিচার প্রার্থী বা আসলেই বিচারের জন্য অপেক্ষায় আছেন, এই সব মামলা, ভুয়া মামলাবাজদের জন্য তাদের তো বিচার প্রক্রিয়া আসলে অনেকটাই পিছিয়ে পড়ছে। আমি একটু জহিরুল ভাই আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড মার্জনা করবেন। আপনি যদি কারাগারে রোজ নামচা পড়েন বঙ্গবন্ধু কিন্তু তার ভিতরে যে সমস্ত খারাপ লোকগুলো যারা জেলখানায় ছিলেন, বঙ্গবন্ধু তাদের সাথে কিন্তু নিয়মিত কথা বলতেন, এবং তাদের দুঃখ দুর্দশা কারণ কি ছিল পিছনে, সেটাও কিন্তু তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন। অতএব এটা কিন্তু আমাদের দেখবার বিষয় যে আমরা কতদূর পিছনটা দেখতে পাচ্ছি, ভিতরটা দেখি, ভিতরটা দেখাটা খুব জরুরি। জহিরুল ভাই, সরি। জহিরুল আলম, জি। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে এই ধরনের প্রতারক চক্র বা এই ধরনের প্রতারক গোষ্ঠীর কিন্তু নতুন কিছু নয়। এরকম খবর আমরা সবসময় দেখেছি, জানি, কিন্তু মুশকিল হচ্ছে যে এই অভিযোগগুলো, যেমন এই যে আপনারা করলেন এবং তার স্বরূপ উন্মোচন করেছে, কিন্তু এই যে একটা ফলো আপ দরকার, এই ফলো আপটা আবার ফলো আপ করে যদি প্রচার হতো যে না, তার একটা শাস্তির বিধান হতো, তাহলে পরে দেখা যাবে যে এটা একটা মানে অন্য লোক যারা প্রতারণার আশ্রয় নিচ্ছে তাদের কাছে একটা সতর্ক বাণী যেত। কিন্তু আমরা আসলে আজকে দেখলাম, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ যে একটা চিত্র তুলে আনা, বাংলাদেশে এরকম প্রতারক চক্র কিন্তু অনেক রয়েছে, বিশেষ করে মামলাবাজ প্রতারক চক্র কিন্তু অনেক রয়েছে। সুভাষদা ঠিকই বলেছেন যে কোনো ব্যক্তি একক সঙ্গে কিন্তু সম্পৃক্ত নয়, এই যে একটা সামগ্রিক একটা কি বলে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সম্পর্কে আমার মনে হয় যে আদালত থেকে শুরু করে, ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে, প্রভাবশালী মহল থেকে শুরু করে, আপনার এমনকি আপনার আরো ঊর্ধ্বতন মহলেরও যোগাযোগ আছে। তো যোগাযোগ যদি থাকে, তাহলে দেখা যায় যদি স্বরূপ উন্মোচন করতে চায় এবং এটাকে যদি উৎপাদন করতে চায় এবং ব্যাপারে যদি কঠোর, তাহলে পুরো চক্রটিকেই কিন্তু আসলে তাহলে একেবারে সবাইকে, শুধু একজন ব্যক্তিকে ধরলে চলবে না, পুরো চক্রটিকেই আইনের আওতায় আনতে হবে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিচল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।